আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরতের পড়ন্ত বেলায় ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের আয়োজন ভার্চুয়াল ওয়ার্কশপ অন আরএমজি সেক্টর অফ বাংলাদেশ, ইম্প্যাক্ট অফ কোভিড-19, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আজকের ওয়ার্কশপটি আয়োজিত হয়েছে। আমাদের মাঝে বিভিন্ন সময় সুবিধামতো সময়ে উপস্থিত থাকবেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মুস্তাক আহমেদ স্যার, সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল স্যার, সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইসউদ্দিন স্যার, স্যার আজকে আমাদের কি স্পিকার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকরামুল হক স্যার, শাহ সৈয়দ আব্দুল বারী স্যার, আরিফ মোহাম্মদ শাহিদুল হক স্যার, সম্মানিত ল কনসালটেন্ট মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি স্যার, আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শাখা প্রধানগণ, ওভারসিজ অফিসের প্রধানগণ, বিভিন্ন বিভাগ শাখা ওভারসিজ অফিসের নির্বাহী কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম। আমি আমাদের কি স্পিকার সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইসউদ্দিন স্যার, যিনি কর্মজীবনে ফরেন ট্রেড এর উপরে এবং এই ব্যবসার উপরে, গার্মেন্টস এর উপরে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উপরে, প্রজেক্ট ফাইন্যান্সের উপরে যার ভাস্ট এক্সপেরিয়েন্স, এবং আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে খুবই জনপ্রিয় একজন শিক্ষক। স্যার আজকে আমাদের সেশনটা নিবেন, আরএমজি সেক্টর অফ বাংলাদেশ, ইম্প্যাক্ট অফ কোভিড-19, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। আমি আমাদের অনারেবল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইসউদ্দিন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার সেশনটা পরিচালনা করার জন্য। আচ্ছা, ঠিক আছে। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল ওয়ার্কশপে আমাকে আমন্ত্রণ জানার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেশে এবং দেশের বাইরে থেকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্বাহীবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ যারা এখানে অংশগ্রহণ করবেন তাদেরকে স্বাগতম জানাই। প্রথমেই 15ই আগস্ট সেই শোকাহত দিন, জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্মরণ করছি। আমাদের আজকের যে বিষয়ে আলোচনার বস্তু তা হচ্ছে আরএমজি সেক্টর অফ বাংলাদেশ, ইম্প্যাক্ট অফ কোভিড-19, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। তো আমরা জানি যে গার্মেন্টস বাংলাদেশের অর্থনীতির সাথে এবং ব্যাংকিং সেক্টরের সাথে তো বটেই ওতপ্রোতভাবে জড়িত। সেই দৃষ্টিতে আজকের আলোচনা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কি সমস্যা দেখছি এবং সম্ভাবনা দেখছি, সেখান থেকে সমস্যাগুলোকে ওভারকাম করব, ব্যবসা বাড়াবো, সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই আলোচনা। RMG industry in Bangladesh economy. The Bangladesh economy remains highly dependent on RMG industry for employment, foreign reserve, women empowerment, and promote backward linkage industries. তো গার্মেন্টস শুধুমাত্র এমপ্লয়মেন্টই তৈরি করে নাই, এখানে ফরেন রিজার্ভের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ওমেন এম্পাওয়ারমেন্টে সে যথেষ্ট অবদান রাখছে, এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে শত শত হাজার হাজার ইন্ডাস্ট্রিকে সে প্রমোট করছে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন আমাদের জিডিপিতে 11.2%, টোটাল জিডিপির 11.20 আমরা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে পেয়ে থাকি। মোর দ্যান 4,600 RMG ফ্যাক্টরিজ constitute the largest industry sector in the country. অর্থাৎ 4,600 গার্মেন্টস নিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রিটা
গঠিত, এটি একটি বৃহৎ ইন্ডাস্ট্রি বাংলাদেশে। আর এই ইন্ডাস্ট্রি আমাদেরকে টোটাল ম্যানুফ্যাকচারিং এর 36% কন্ট্রিবিউট করে, যেখানে 4.1 মিলিয়ন ওয়ার্কার অর্থাৎ 41 লক্ষ কর্মী এখানে কাজ করে। এর মধ্যে এই 41 লক্ষ ওয়ার্কারের মধ্যে 61% হচ্ছে ওমেন এমপ্লয়মেন্ট। আমরা এডিবি পাবলিকেশন থেকে এই সোর্সটি নিয়েছি, বিজিএম এর ওয়েবসাইটে এটি পাওয়া যায় নাই। 61% ওমেন এমপ্লয়মেন্টের কথা বলা আছে আরএমজি সেক্টরে, যেটি পিভটাল রোল হিসেবে কাজ করছে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকাই যে আরএমজি মার্কেটটি কার দখলে কিভাবে আছে, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স রিভিউ 2019 আমরা দেখি যে গ্লোবাল অ্যাপারেল এক্সপোর্টের ক্ষেত্রে 2018 সালে 421 বিলিয়নের একটা মার্কেট ছিল। 421 বিলিয়ন মার্কেটের মধ্যে চায়না এখানে শেয়ার নিয়েছে 131.56 বিলিয়ন ইউএস ডলার, যেখানে বাংলাদেশের শেয়ার ছিল 32 বিলিয়ন আর ভিয়েতনামের ছিল 26.10 বিলিয়ন। আমরা দেখতে পাচ্ছি যে 421 বিলিয়নের মধ্যে 131 চায়নার দখলে থেকে চায়না সর্বোচ্চ পজিশনে আছে। প্রথমের সাথে দ্বিতীয় অথবা ফার্স্ট এবং সেকেন্ডের পার্থক্য অনেক, গ্যাপটা অনেক বেশি। আমরা 32 বিলিয়ন ডলারে থেকে দ্বিতীয় অবস্থানে, আর 131.56 বিলিয়নে চায়না প্রথম স্থানে অবস্থান করছে, আর ভিয়েতনাম আমাদের খুবই কাছাকাছি 26.10। আমরা যদি বাংলাদেশ ইকোনমির দিকে তাকাই, বাংলাদেশ ইকোনমিতে জিডিপি 317 বিলিয়ন ইউএস ডলারের জিডিপি 18-19 অর্থ বছরের দিকে তাকালে। এই জিডিপিতে আমাদের ইম্পোর্ট ছিল 52 বিলিয়ন ইউএস ডলার আর এক্সপোর্ট 40 বিলিয়ন ইউএস ডলার। এই 40-র মধ্যে গার্মেন্টস সিংহভাগ, বাকিটা অন্যান্য খাত থেকে এসেছে। আমরা যদি ফিগারে নেই তাহলে টোটাল 40 বিলিয়ন ইউএস ডলারের মধ্যে আরএমজি থেকে আমরা পেয়েছি 34.13 বিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশ মার্কেট শেয়ার ইন গ্লোবাল আরএমজি ট্রেডিং ইজ অ্যাপ্রক্সিমেটলি 6.50%। টোটাল যে মার্কেট সেখান থেকে আমাদের ক্যাপচারে আছে 6.5%, এবং আমরা থার্ড অবস্থানে আছি। তৃতীয় এসে আমরা আর আমাদের দ্বিতীয় অবস্থানটা ধরে রাখতে পারি নাই। চায়না তার অবস্থানে ঠিকই আছে, কিন্তু আমরা 2 থেকে 3-এ চলে আসছি, কারণ ভিয়েতনাম 3-এ ছিল, সে 2-এ চলে আসছে। আপনারা সবাই জানেন যে আমরা কোভিডের কারণে যতটা এফেক্টেড হয়েছি, ভিয়েতনাম ততটা হয়নি। আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভিয়েতনাম থেকে এগিয়েছিলাম, কিন্তু বাকি সময়ে 4 মাসে আমরা আবার পিছিয়ে গেছি, যার জন্য টোটালে যে ভিয়েতনাম দ্বিতীয় অবস্থানে চলে আসছে। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট হয় 62%। টোটাল আমরা যে এক্সপোর্ট করি আমাদের 34 বিলিয়ন, বা গত বছর 28 বিলিয়ন প্রায় যে আমাদের অর্জন, তার 62% আমরা ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করে থাকি, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর কানাডাতে করি 21%, আর বাকিটা অন্যান্য দেশে আমরা করে থাকি। আমি যদি বিগত বছরের একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখব যে 2011-12 অর্থ বছরে আমাদের আরএমজি এক্সপোর্ট ছিল 19.09 বিলিয়ন ইউএস ডলার। 12-13 ফিসক্যাল ইয়ারে ছিল 21.52, 13-14 ছিল 24.49, 14-15 ছিল 25.49, 15-16 আসলো 28.09, 16-17 28.15, 17-18 30.62, 18-19 34.13, 19-20 27.95। অর্থাৎ দেখা যাচ্ছে 19-20 অর্থ বছরের আগ পর্যন্ত 11 সাল থেকে গত 10 বছরে আমরা কিন্তু কার্ভ উপরের দিকেই ছিলাম। আমরা 18 এবং 19 দেখা যাচ্ছে যে এখানে অনেক অর্জন, আমাদের 30 থেকে আমরা 34-এ চলে গেলাম, কিন্তু কোভিডের কারণে আমাদের কোভিড বাধা হয়ে দাঁড়াইলো, আমরা ওখানে কমে গেলাম। 34 থেকে আমরা 27.9 ভাবে চলে আসলাম, আর আমরা হারিয়ে ফেললাম আমাদের দ্বিতীয় অবস্থান, আমরা তৃতীয় হয়ে গেলাম। ইপিবি থেকে আমরা এই ডাটাগুলো পেয়েছি।
আমরা জানি যে গার্মেন্টসে দুটো ভাগ আছে, ওভেন এবং নিট। সেদিক থেকে আমরা যদি কম্পেয়ার করি যে আমাদের টোটাল এক্সপোর্টের কত পার্সেন্ট বা কত বিলিয়ন আমরা ওভেন থেকে পেলাম এবং কত বিলিয়ন আমরা নিট থেকে পেলাম, 16-17 থেকে আমি দেখিয়েছি আপনাদেরকে যে টোটাল 34.13, সেখানে 17.24 ছিল আমাদের ওভেন থেকে, বাকিটা আমাদের নিট থেকে এসেছে। 27.95 এর মধ্যে 14.04 আমরা ওভেন থেকে পেয়েছি, বাকিটা আমরা নিট থেকে পেলাম। যদি আরো আমরা ডিটেলসে যাই, খাতওয়ারি গেলে আমরা যেভাবে পাবো যে সোয়েটারে আমাদের অবস্থান, আমরা যে অংশ নিতে পেরেছি তা হলো 18%, টি শার্ট 9%, ট্রাউজার 27, জ্যাকেট 18 এবং টি শার্ট 28%। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের এক্সপোর্টের যদি আমরা চিত্র দেখি, 18-19 অর্থ বছরে আমাদের অবস্থান আমরা অর্জন করেছিলাম 9.18, 1920-তে ছিল 7.40, 18-19 11.96, 1920-তে 9.75। ওভেন এবং নিট পাশাপাশি আমরা যদি দেখি, 18-19 আমরা 21.13 এবং 1920-তে 17.15। ইউ কান্ট্রিতে, ইউরোপিয়ান ইউনিয়নে আমরা জানি 27টি দেশের জোট এখানে কাজ করে। ইউএস এর মার্কেটে আমাদের এক্সপোর্ট 18-19 অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি 6.13 এবং 19-20 অর্থ বছরে 5.15। যেহেতু গ্লোবালি 34 এর জায়গায় আমরা 28-এ চলে আসছি, সেজন্য এখানেও কিছু কম আছে। কানাডার মার্কেটে আমাদের এক্সপোর্টের পারফরমেন্স যদি আমরা দেখি, 18-19 অর্থ বছরে ছিল 0.65, 19-20-এ 0.48। ওভেনের ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে 18-19-এ আমাদের ছিল 0.53 এবং 19-20-এ 0.40। টোটাল 18-19-এ ছিল 1.18 এবং 19-20-এ 0.88। নন ট্রেডিশনাল মার্কেট, এটিকে আমরা নিউ মার্কেট বলেও থাকি, অর্থাৎ গার্মেন্টস ব্যবসার নতুন বাজার, নিউ মার্কেট। এই নতুন বাজারে আমি যদি এক্সপোর্ট করতে পারি, সেখানে সরকার 4% এডিশনাল ইনসেন্টিভ দিয়ে থাকে ব্যবসায়ীদেরকে। তো আমাদের গতানুগতিক যে বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা এবং ইউএসএ, এই 3 জায়গা থেকে আমাদেরকে নতুন বাজার খুঁজে বের করতে হবে। ব্যবসায়ীরা সেক্ষেত্রে লাভবানও হবে, আমার এক্সপোর্ট অর্ডারও বাড়বে এবং দেশও এখান থেকে বেনিফিটেড হবে। এই নন ট্রেডিশনাল মার্কেট বা নিউ মার্কেটে যদি আমরা বর্তমান পারফরমেন্স দেখি, ওভেনের ক্ষেত্রে 18-19 অর্থ বছরে ছিল 2.8, 19-20 অর্থ বছরে 2.39। নিটের ক্ষেত্রে 18-19 অর্থ বছরে 2.89, 19-20 অর্থ বছরে 2.39। টোটাল 18-19 অর্থ বছরে 5.69, যেটি 19-20 অর্থ বছরে 4.78, কিছুটা কমে গেছে। এখানে 15.95 আমাদের এখানে নেগেটিভ গ্রোথ শো হচ্ছে। এই যে আমরা বাজার কিছুটা হারালাম, দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে চলে আসলাম, কেউ সেকেন্ড থেকে থার্ড হতে চায় না, ফার্স্ট হতে চায়। যদিও ফার্স্ট আর সেকেন্ডের গ্যাপ অনেক বেশি, ফার্স্ট হওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু সেকেন্ড ধরে রাখা আমাদের জন্য খুবই জরুরি। এই করোনা ভাইরাস ইনফেকশাস ডিজিজ বা যাকে আমরা কোভিড-19 হিসাবে শনাক্ত করেছে হু, এই করোনা ভাইরাস ফুয়েলড গ্লোবাল স্লাম্প has not spared almost any major industry worldwide and in Bangladesh also. The RMG sector has its back against the wall, with some units reportedly opting to furlough and lay off their workers. এই করোনা ভাইরাস বা কোভিড-19 অনেক ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়েছে, লে আউট ঘোষণা করতে বাধ্য হয়েছে। কোথায় তার ইম্প্যাক্ট নেই, স্লাম্প নেই, আলপিন থেকে এরোপ্লেন পর্যন্ত সব ফ্যাক্টরি এখানে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশও তার বাইরে নয়, গার্মেন্টস ফ্যাক্টরি তো বটেই, অনেক গার্মেন্টসই
ওই সময়ে যখন কোভিড শুরু হলো তখন বন্ধ হয়ে গেছে, ওয়ার্কার ছুটি দিয়ে দিয়েছে, বিভিন্ন সমস্যা আমরা দেখেছি, কিন্তু সরকার খুব শক্ত হাতে এটি হ্যান্ডেল করেছে, প্রণোদনা নিয়ে এগিয়ে এসেছে, বেতন দিয়ে দিয়েছে যাতে ওয়ার্কাররা কমফোর্টে থাকে, গার্মেন্টস ব্যবসায়ীরা ইস পায় যে তাদের বেতন নিয়ে চিন্তা নাই, গার্মেন্টস ব্যবসা যাতে সুন্দরভাবে করতে পারে সেই দিক দিয়ে আমরা যথেষ্ট সুযোগ পেয়েছি সরকারের কাছ থেকে। ওই সময় একটা যুগান্তকারী সিদ্ধান্ত সরকারের, আমরা সাধুবাদ জানাই। Ultimately, this is threatening the livelihood of some 4 million garment workers. অর্থাৎ 40 লক্ষ গার্মেন্টস কর্মীর জীবন জীবিকার উপরে আঘাত। কাজেই সার্ভাইভালের জন্য এই গার্মেন্টস ব্যবসা আমাদেরকে চালিয়ে রাখতে হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তি ঠিক রাখার জন্য এই গার্মেন্টস আমাদেরকে ঠিক রাখতে হবে, যেভাবেই হোক আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, পিছপা হওয়া যাবে না। বিজিএমএ আমাদের ডাটা দিয়েছে তাদের ওয়েবসাইটে এবং অফিস থেকে আমরা সংগ্রহ করেছি। দেখা যাচ্ছে যে 3.18 বিলিয়ন ডলারের অর্ডার হয় ক্যান্সেল করেছে না সাসপেন্ড করে রেখেছে পরে নিবে বলে, যাতে 1150টি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয় এবং 2.28 মিলিয়ন ওয়ার্কার অর্থাৎ 22 লক্ষ ওয়ার্কার কোনো না কোনো ভাবে এপ্রিল মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আমরা চার্ট করে দেখি দেখা যাচ্ছে যে 1150 ফ্যাক্টরি রিপোর্টেড, যে ফ্যাক্টরিগুলো রিপোর্ট করেছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এক্সপোর্ট ক্যান্সেল হয়েছে তাদের বা সাসপেন্ড করে রেখেছে যে এখন নিতে পারবে না। 3.18 বিলিয়ন ডলার, পিসের সংখ্যা এখানে দেওয়া আছে, ওয়ার্কার্স এফেক্টেড 2.28। আমরা যদি দেখি যে বাংলাদেশে যে গার্মেন্টস গুলো সংখ্যা আমরা দেখলাম তাতে প্রতি মাসে কি পরিমাণ বেতন দিতে হয়। আমাদের দেশে বর্তমান এই গার্মেন্টস সেক্টরে মিনিমাম ওয়েজেস হচ্ছে $95 পার মান্থ। এটি একেবারেই লোয়েস্ট অবস্থানে। আমরা একটু পরেই চার্ট দেখব যে কোন দেশে সর্বনিম্ন মজুরি কত প্রতি মাসে। বাংলাদেশে $95, 8,000 টাকা। এই সেক্টরে $470 মিলিয়ন প্রতি মাসে বেতনের জন্য দরকার হয়। যদি আমরা টাকায় কনভার্ট করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4,000 করোড় টাকা। এটি মিনিমাম ওয়ার্কারদের স্যালারির জন্য আমাদের প্রতি মাসে দরকার হয়। তো যখন এই মার্চ মাসে কোভিড প্রথম বাংলাদেশে ধরা পড়লো তখন বিজিএম এর পক্ষ থেকে বারবারই অনুরোধ করা হয়েছে বায়ারদেরকে যে আপনারা অর্ডার ক্যান্সেল করবেন না, এগুলোকে সাসপেন্ড করবেন না, আমাদের এই গুডস গুলো আপনারা নেন যাতে আমরা গার্মেন্টস কর্মীদেরকে বেতন দিয়ে ঠিক রাখতে পারি। তো কিছু গার্মেন্টস আমরা এক্সপোর্ট করতে পেরেছি, কিছু ধরে রাখা হয়েছে, সাসপেন্ড হয়েছে, কিছু ক্যান্সেল করে দিয়েছে, বাকিটা সরকার প্রণোদনা দিয়ে তাদেরকে বেতন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 4 মাস আমরা গার্মেন্টস এর বেতন দিয়েছি, সেটি আমরা পরবর্তীতে প্রণোদনা প্যাকেজ আলোচনায় দেখব। আমরা যদি এই সেক্টরের মিনিমাম ওয়েজেসটা দেখি তাহলে দেখব টার্কিতে সবচেয়ে বেশি বেতন একজন গার্মেন্টস কর্মী বা মিনিমাম স্যালারির যে কথা বলা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, টার্কিতে $340 প্রতি মাসে তারা মিনিমাম ওয়েজ পাবে। চায়নাতে এটি 326, থাইল্যান্ডে 309, ইন্দোনেশিয়ায় 280, মালয়েশিয়া 267, সাউথ আফ্রিকা 244, কেনিয়ায় 207, কম্বোডিয়ায় 182, ভিয়েতনামে 180, লেসোথো 146, লাওস 128, মায়ানমার 95, বাংলাদেশ 95। আমাদের নিচে আছে ইথিওপিয়া, $26 প্রতি মাসে মিনিমাম ওয়েজ দিয়ে থাকে। Bangladesh garment workers lost an estimated $501 million or 29.5% of their total monthly wages during a period from March to May amid the coronavirus pandemic, according to latest global report. আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে যথেষ্ট উন্নতি হয়েছে। 63.2% ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বাংলাদেশে তৈরি হয়েছে, অর্থাৎ একটি
পোশাক রপ্তানির জন্য যে সকল র মেটেরিয়াল দরকার হয়, অ্যাক্সেসরিজ দরকার হয়, তার 63.2% এখন বাংলাদেশেই তৈরি হয়। এটি গ্রাজুয়ালি বাড়ছে। আমরা আরো দেখি যেখানে $6 বিলিয়ন ইনভেস্ট করে বিভিন্ন ব্যবসায়ী টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি করেছে, ইয়ার্ন ইন্ডাস্ট্রি তৈরি করেছে, ইয়ার্ন এবং ফ্যাব্রিক্স তারা এখান থেকেই সাপ্লাই দিতে পারে। $6 বিলিয়ন তাদের এখানে বিনিয়োগ আছে। 1461টি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যেখানে এই টেক্সটাইল এবং ইয়ার্ন ম্যানুফ্যাকচার করে থাকে। টেক্সটাইলে আছে 1461, ইয়ার্নে আছে 425, আর 796 হচ্ছে ফ্যাব্রিক প্রোডাকশন, 240 ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ফ্যাক্টরি তার অপারেশনে আছে এখন। এছাড়াও এই লার্জ নাম্বার অফ অ্যাক্সেসরিজ সাপ্লায়ার, ছোট ছোট যেগুলো লিস্টে আসে না, রিপোর্টে আসে না, তারাও এখানে অংশগ্রহণ করছে এবং জিডিপিতে ভূমিকা রাখছে। তারা বাটন, জিপার, হ্যাঙ্গার, থ্রেড এবং আদার অ্যাক্সেসরিজ সাপ্লাই দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টিতে সাহায্য করছে। আমরা যদি সাপ্লাই চেনের দিকে তাকাই, আমাদের কটন এবং ইয়ার্ন ইম্পোর্ট করতে হয়, তাহলে কোন দেশ থেকে আমরা করব? ইন্ডিয়া, চায়না, ইউনাইটেড স্টেটস, পাকিস্তান, ব্রাজিল এবং রেস্ট অফ দি ওয়ার্ল্ড। কোন দেশ থেকে আমরা কেমন করি তা কালারিং এর মাধ্যমে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, চায়না থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ, প্রচুর পরিমাণ কটন এবং ইয়ার্ন আমাদেরকে আনতে হয়। এই দুই আমাদের হলো তখন আমরা মারাত্মকভাবে ইউটিলিটি services and logistics. World Bank survey revealed that 98% of RMG factories are clients of commercial banks. যে গার্মেন্টস আছে বাংলাদেশে তার 98% ব্যাংকিং করে বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে, কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে, যার কন্ট্রিবিউশন আমাদের কাছে অনেক। 2% গার্মেন্টস ফ্যাক্টরি হয়তো সাব কন্ট্রাক্ট করে বা সরাসরি ব্যাংকের সাথে তাদের ইনভলভমেন্ট নাই, বাট 98%ই ব্যাংক থেকে তারা ফ্যাসিলিটি নেয় এবং আমরা তাদের কাছ থেকে বিভিন্ন ফিস, ইন্টারেস্ট আর্ন করে থাকি। আর এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেশিন, ফ্যাক্টরি, এগুলো আবার ইন্স্যুরেন্স করা হয় বাংলাদেশেরই বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, এবং সেখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা ফিজ ইনকাম করে থাকে। এবং যে ইম্পোর্ট হয়, ইম্পোর্টের উপরও মেরিন ইন্স্যুরেন্স পেয়ে থাকে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাতেও তারা যথেষ্ট লাভবান হয়ে থাকে। পোর্টে, এই আরএমজি সেক্টর থেকেও পোর্টে অনেক আমাদের ইনকাম। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে পোর্ট ছাড়া এটি চলা যাবে না। পোর্টেও আমাদের এই আরএমজি সেক্টর থেকে হিউজ আর্নিংস হয়ে থাকে। পোর্ট অথরিটি টোটাল ইনকামের 40%ই গার্মেন্টস গুলো থেকে এসে থাকে, আরএমজি সেক্টর থেকে পোর্ট অথরিটি অর্জন করে থাকে। যদি গার্মেন্টস এর এক্সপোর্ট কমে যায় তাহলে পোর্ট অথরিটির ইনকামও কমে যাবে। 4.1 million workers in the industry have also created a large demand for low-cost consumer goods such as cosmetics, dresses, footwear, utensils and other products. এই যে 41 লক্ষ ওয়ার্কার কর্মসংস্থান তৈরি হয়েছে, তারা ক্রেতা হয়েছে বিভিন্ন প্রোডাক্টের, কনজিউমার গুডস, কসমেটিক্স, পোশাক, জুতা, আদার্স ইউটেন্সিলস যেগুলো আছে, আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আছে সেগুলোর তারা ক্রেতা। ফলে ওই সেক্টরটাও বড় রকম গ্রো করেছে গার্মেন্টসকে কেন্দ্র করেই। The looming crisis in the RMG industry will have a multiplied chain reaction on the whole economy, and salvaging this industry will be beneficial to other sectors as well. এই সেক্টর যদি আমরা টিকে রাখতে পারি, এই সেক্টর যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে এর সাথে লিঙ্কেজ অনেক সেক্টরই ভালো হবে এবং সেখানেও আমরা বেনিফিট পাবো। আমরা ভিয়েতনামকে থ্রেট হিসেবে দেখছি। কয়েকদিন যাবতে আপনারা দেখেছেন পত্রিকায় খুব লেখা হচ্ছে যে আমরা ভিয়েতনামের কাছে আমাদের তৃতীয় পজিশন হারিয়ে ফেললাম। আসলে প্রতিযোগিতার বাজার, যে সুযোগ পাবে সেই বাজারে ইন করে যাবে। তো আমরা এখন দেখব যে আমরা কতটুকু হারালাম আর কেন হারালাম, কোভিড এর এখানে কি ইম্প্যাক্ট আছে সেটি আমরা দেখব।
Vietnam surpassed Bangladesh as the second largest apparel export in 1920 fiscal year. আমরা 19-20 অর্থ বছরে দ্বিতীয় অবস্থানটা ভিয়েতনামের কাছে হারিয়ে ফেলেছি। 2019-এর জুলাই থেকে জুনের 20 পর্যন্ত ভিয়েতনাম অ্যাপারেলস তারা $30.94 বিলিয়ন আর্ন করেছে, আর আমরা আর্ন করেছি $27.95 বিলিয়ন। According to the General Statistics Office of Vietnam and Export Promotion Bureau of Bangladesh, এই ডাটাগুলো আমরা পেয়েছি। Vietnam has outdone Bangladesh after facing $2.99 billion more, thus becoming the second largest apparel export in the fiscal year 1920. Though Bangladesh apparel industry earned more than Vietnam during December and January, the negative growth due to COVID-19 outbreak since March accentuated the difference between the two countries. এই মার্চ থেকে আমরা হেরে গেছি, কারণ ভিয়েতনাম কম আক্রান্ত হয়েছে, আমরা বেশি আক্রান্ত হয়েছি। ভিয়েতনাম চীনের আশীর্বাদ পেয়েছে, যেটা আমরা পাই নাই। আমরা সেটি পরে দেখছি যে কি আশীর্বাদ তারা পেল। Vietnam is amongst the top 5 countries that have dealt with the COVID-19 situation efficiently. For this reason, the demand and supply sides in Vietnam were not heavily disrupted as they were in Bangladesh. Though we have opened up, it has obviously constrained our business. আমরা খুলেছি, আমরা গার্মেন্টস চালু রেখেছি শুরু থেকেই। খুব অল্প সময় হয়তো আমাদের গার্মেন্টস বন্ধ ছিল, আমরা চালু রেখেছি। কিন্তু কোভিড হ্যান্ডেলের ক্ষেত্রে ওয়ার্ল্ডের টপ 5 কান্ট্রির মধ্যে ভিয়েতনাম একটি, যারা কোভিডকে হ্যান্ডেল করে তারা এগিয়ে গেছে, তারা থেমে থাকে নাই। এছাড়াও ভিয়েতনাম গভর্নমেন্ট অনেক সুযোগ করে দিয়েছে যাতে তারা ব্যবসা ঠিকমতো করতে পারে, অন্য দেশ থেকে ব্যবসা তারা নিতে পারে। কি করেছে? এক্সচেঞ্জ রেটে তারা সুবিধা দিয়েছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, লিড টাইম ভিয়েতনামের কম আমাদের থেকে, এক্সপোর্ট ফ্যাসিলিটি তাদের অনেক ভালো আমাদের থেকে, ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি তাদের অনেক ডেভেলপড, হিউজ চাইনিজ ইনভেস্টমেন্ট ইন ভিয়েতনাম আরএমজি সেক্টর। 60% অফ দ্যাট কান্ট্রি, অর্থাৎ ভিয়েতনামে যে গার্মেন্টস ব্যবসা হয় তার 60% ফ্যাক্টরির বা বিজনেসের মালিক হচ্ছে চাইনিজ। চীনের লোকজন ওখানে ব্যবসায়িক পরিবেশ পাওয়ায় এবং তারা ওখানে ব্যবসা করে। 60% অফ দ্যাট কান্ট্রি ইনভেস্টমেন্ট হলো চায়নার। This has played a significant role for them in overtaking Bangladesh. তাহলে আমরা দেখলাম যে ভিয়েতনাম যে আজ দ্বিতীয় অবস্থানে গেল তার পিছনে বড় কারণ হচ্ছে তাদের রাষ্ট্র তাদেরকে সাহায্য করেছে এবং চীন ওখানে রিলোকেট করেছে এবং সামনে আরো করবে। কারণ ভিয়েতনামের যে কালচার, সেই কালচারের সাথে চাইনিজ কালচার যথেষ্ট মিল আছে। বাংলাদেশে চাইলে একজন চাইনিজ এসে অ্যাডজাস্ট করতে পারে না, যেটি ভিয়েতনামে পারে। এটি একটি বড় বিষয় চাইনিজ পিপলদের কাছে। তাহলে কি আমরা আমাদের দ্বিতীয় পজিশন অর্জন করতে পারবো না? আমাদের কি করণীয়? কিভাবে আমরা আমাদের দ্বিতীয় গৌরব ফিরিয়ে আনবো? To regain Bangladesh spot as the second largest apparel exporter, we need to give importance to a few aspects. আমাদেরকে বিজনেস প্যাকেজ দরকার, যে কি করলে আমরা ব্যবসার সুন্দর মতো করতে পারি। এক্সচেঞ্জ রেট পলিসি, গার্মেন্ট ব্যবসায়ীরা সবসময় বলেন যে টাকার মান কমিয়ে দিতে, ডলারের মান বাড়িয়ে দিতে, যাতে তারা প্রতি ডলারে বেশি টাকা পায়। সেটি রাষ্ট্রের চিন্তার বিষয়, অনেক হিসাব নিকাশের বিষয়। কিন্তু এখানে গার্মেন্ট ব্যবসায়ীদের জন্য কি পলিসি করা যায় যাতে তারা বেনিফিট হবে, সেটি করা যেতে পারে, যেটি ইন্ডিয়া ভিয়েতনাম করেছে। আর্লি রিলিজ অফ স্টিমুলাস প্যাকেজ, অর্থাৎ গভর্নমেন্ট সঠিক সময়ে এই প্যাকেজটি ঘোষণা করেছে এবং বাকি যে প্যাকেজগুলো আছে, যে সুবিধাগুলো আছে, যে ওয়ার্কিং ক্যাপিটালে যে সাপোর্ট দিতে বলা হয়েছে, সেটি যেন সঠিক সময়ে ব্যাংকগুলো থেকে ব্যবসায়ীরা পায়, সে ব্যাপারে আমাদের নজর দিতে হবে। ব্যবসা করার জন্য তাদেরকে আরো সহজ করে দিতে হবে, যাতে আরো এমপ্লয়মেন্ট হয়, আরো এক্সপোর্ট ত্বরান্বিত হয়, বাড়ে। ব্রিংিং ডাউন দি লিড টাইম অ্যান্ড মেকিং দি মার্কেট মোর কম্পিটিটিভ। আমাদের অর্ডার পাওয়ার পর থেকে গুডস পৌঁছানো পর্যন্ত যে সময়টি আমরা লিড টাইম বলি, এখানে কমায় আনতে হবে। সেজন্য আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আরো শক্তিশালী করতে হবে, ট্রান্সপোর্টেশন ব্যবস্থাকে আরো
কিভাবে স্মুথ করা যায়, দ্রুত করা যায় সেটি করতে হবে। পোর্ট হ্যান্ডেলিং আমাদের একটি বড় বিষয়, সেটিকে আরো সহজ করে কিভাবে দ্রুত লিড টাইমটাকে আবার কমায় আনতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। আমরা মোর ফরেন ইনভেস্টরসকে আমরা ইনভাইট করতে পারি আরএমজি সেক্টরে, যেটা আমাদের খুবই একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করবে। ভিয়েতনামের ক্ষেত্রে যেটি আমরা দেখলাম যে চাইনিজ অনেক ফ্যাক্টরি এখন রিলোকেট হচ্ছে ভিয়েতনামে। এর আরেকটি বড় কারণ হচ্ছে আমরা সবাই জানি ইউএস এর সাথে চায়নার মত পার্থক্য বা মতবিরোধ তৈরি হয়েছে, ব্যবসায়িক মতবিরোধ, মত পার্থক্য। সেজন্য চায়না থেকে যদি প্রোডাক্ট না নেয় আমেরিকা, তাহলে চীনের ব্যবসা ধস নামবে। চীন পলিসি করেই রিলোকেট করছে তার বিজনেসকে ভিয়েতনামে, কালচারের মিল এবং ওখানে লিড টাইম কম, যার জন্য ভিয়েতনাম গ্রো করে যাচ্ছে। অন্যদিকে চীনের ব্যবসায়ীদেরও কোনো অসুবিধা নেই, তারা ব্যবসাটাকে রিলোকেট করে নিল মাত্র। আমাদের এখন দরকার যে ফরেন ইনভেস্টর গার্মেন্ট সেক্টরে কিভাবে আনা যায়, স্পেশালি চীনকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি, আমন্ত্রণ জানাতে পারি এবং সুযোগ করে দিতে পারি। এখানে একটি বড় বাধা আছে ব্যাংকারের জন্য, সেটি হচ্ছে একজন চাইনিজ ইনভেস্টর আসলেই তো তাকে আমরা এলসি বা ব্যাক টু ব্যাক সুবিধা বা আদার ফ্যাসিলিটি আমরা দিতে পারি না। আমরা সিকিউরিটি চাই, আমাদের সঙ্গত কারণেই সিকিউরিটি দরকার হয়। কিন্তু একজন বিদেশি সেখানে এসে ইপিজের একটি ফ্যাক্টরি নিল, ইনভেস্ট করলো, মেশিন আনলো, তারপর আমাদেরকে তার এডিশনাল কোলাটেরাল হিসেবে ফরেন কারেন্সি এনে, ডলার এনে জমা রাখতে হয় সিকিউরিটি হিসাবে, কারণ তার এখানে কোনো ল্যান্ড বিল্ডিং নেই যে সে ওটি মর্গেজ করে দিবে। ইপিজেড এর ক্ষেত্রে আমরা দেখেছি যে ইপিজেড এ যে ফ্যাক্টরি বা প্লট আছে সেটি ফার্স্ট চার্জ করে বেবজা, বেবজা ফার্স্ট চার্জ ক্রিয়েট করে, আমরা সেকেন্ড চার্জ এখানে পেয়ে থাকি। এটি নমিনাল সিকিউরিটি মাত্র। এই দিকেও আমাদের নজর দেওয়া দরকার যে ফরেন ইনভেস্টর আসলে, গার্মেন্ট ব্যবসায়ীরা আসলে আমরা কিভাবে তাদেরকে এখানে খাপ খাওয়াতে পারি, সুযোগ করে দিতে পারি, যাতে আমরাও সিকিউর থাকবো, তারাও এখানে স্মুথলি ব্যবসা করতে পারবে। এটি আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিষয় ফরেন ইনভেস্টর আনার পাশাপাশি তাদেরকে সার্ভিস দিয়ে আমাদের ব্যবসা করার জন্য। ইন্ডিয়া তারা গার্মেন্টস ব্যবসা সামনে কিভাবে আরো এগিয়ে নিতে পারে সেজন্য হিউজ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ঘোষণা করেছে, যাতে ব্যবসায়ীরা কোন রকম চাপে না পড়ে স্মুথলি গার্মেন্টস চালাতে পারে। চায়না তাদের প্রাইস কমিয়ে দিয়েছে, ইনসেন্টিভ দিয়েছে সরকার, বিনিময়ে তারা প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিয়েছে। ফলে ক্রেতা চীনে ওয়ার্কার স্যালারি সেকেন্ড পজিশনে থাকা সত্ত্বেও সেখানে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে একদিকে চীনে যারা প্রোডাকশন করে তাদেরকে সরকার সাবসিডি দিচ্ছে, অন্যদিকে লিড টাইম কম হয়, সে দ্রুত প্রোডাক্টটি পেয়ে যাচ্ছে, যখন যেটি দরকার সেটি তখন পেয়ে যাচ্ছে। আমরা জানি যে ইউকে, ব্রিটেন যদি ব্রেক্সিট থেকে চলে যাচ্ছে, এটা তো আইন হয়েই গেছে, চলে যাবে, সেই ক্ষেত্রে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন থাকা অবস্থায় যে জিএসপি সুবিধা পেতাম, কোটা ফ্রি যে আমাদের অ্যাক্সেস ছিল, সেটি কিন্তু আর থাকবে না। তখন ব্রিটেনের বাজারে, ইউকের বাজারে আমাদের বাংলাদেশি পণ্য, এই গার্মেন্টস ডিউটি দিয়ে প্রবেশ করতে হবে, আমরা ওই কম্পিটিশনে কিন্তু পারবো না। সেই ক্ষেত্রে ব্রিটেনের সাথে আমাদের এখন নেগোশিয়েট করতে হবে, সেই দেশের সাথে আমরা কিভাবে কোটা ফ্রি প্রোডাক্ট পাঠাতে পারি, জিএসপি বা তার থেকে ভালো কোনো সুবিধা সেখান থেকে নিতে পারি, সে ব্যাপারে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে জোরে সোরে। ইউএসএ আমরা জিএসপি সুবিধা হারিয়ে ফেলেছি, উল্টো আমরা এখন শুনতে পাচ্ছি যে এডিশনাল ট্যাক্স আমাদের উপরে ধার্য করা হবে। সেই ক্ষেত্রে এটি একটি বড় থ্রেট হয়ে যাবে। আমাদের যে মার্কেট শেয়ার ইউএসএ আছে সেটি কিন্তু আর তখন নাও থাকতে পারে, যদি আমরা ইউএস এর সাথে রাষ্ট্রীয়ভাবে এই জিএসপি সুবিধা রিগেইন বা ট্যাক্স ফ্রি প্রোডাক্ট প্রবেশ সেখানে করাতে না পারি। আদার চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ আরএমজি, এছাড়াও আমাদের আরো কিছু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। যেটি বললাম, ইউএস গভর্নমেন্ট আমাদের জন্য যে আইন করতে যাচ্ছে এডিশনাল ট্যাক্সেস, এটি একটা বড় থ্রেট হয়ে যাবে ইউএস এর বাজারে আমাদের প্রোডাক্ট সেল করা। ব্রেক্সিটের কথা আমরা বললাম যে আমরা যে কোটা ফ্রি সুবিধা পেতাম, আমরা যে জেনারেল সিস্টেম অফ প্রিফারেন্স যেটা আমরা পেতাম, জিএসপি যাকে বলি, সেটিও আমরা তখন আর পাবো না।
to fend off the possible restrictions in the form of higher tariffs and to remain competitive with other exporters, China is reported to be drawing up plans to reduce the prices of various items of garments, particularly in the upscale market. In addition, Chinese currency depreciation is helping RMG exporters to remain competitive. India has already given several financial incentives to the sector. অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে অর্ডার সাসপেন্ড করে দিয়েছে। তারা এই অর্ডার সাসপেন্ড করে এখন নতুন করে আবার প্রাইস নেগোশিয়েট করছে যে আপনি 10 থেকে 15% কম প্রাইসে পণ্য দিতে পারলে আমি আগের অর্ডারটি এক্সিকিউট করব, আদারওয়াইজ করব না। তো ফোর্সফুলি এখন গার্মেন্টস মালিকরা নিতে বাধ্য হচ্ছে এই অর্ডারগুলো, যাতে তারা তাদের ওয়েজেসটা পে করতে পারে ওয়ার্কারদেরকে, ব্যবসাটাকে চালিয়ে যেতে পারে। এছাড়া তাদেরকে ব্যাংক লোন রিপেমেন্ট একটা বিষয় আছে। গত 4 মাস আমরা স্যালারি দিয়েছি, সরকার দিয়েছে, আমরা সেটা আমাদের মাধ্যমে ব্যাংকগুলোর মাধ্যমে আমরা পে করেছি, রাষ্ট্র সাপোর্ট দিয়েছে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে। কিন্তু এরপরে বাংলাদেশ ব্যাংক বলছে যে এটি লাস্ট, জুলাই মাসে যে আমরা স্যালারি দিলাম বলছে এটি লাস্ট, এরপর আর দেওয়া হবে না। যার জন্য তারা 10 থেকে 15% রিডিউস প্রাইস হলেও এই অর্ডার নিতে তারা বাধ্য হচ্ছে, যেহেতু স্টিমুলাস প্যাকেজ আর নাও পেতে পারে। অন্তত কাস্টমারও ধরে রাখা, ওয়ার্কারও ধরে রাখা। Exporters are not getting export proceeds in due time. On the other hand, they have to make payment of accepted bills by creating forced loan. এখানে একটি বিষয় হয়ে দাঁড়ালো যে অর্ডার সাসপেন্ড বা হোল্ড করে রাখলে বা ক্যান্সেল হলে আমাদের যে ব্যাক টু ব্যাক এলসি গুলো খোলা থাকে, সেগুলো অ্যাকসেপ্টেন্স দেওয়া থাকলে ওই বিলগুলো ম্যাচিউর হয়ে যায়, কিন্তু ফরেন পেমেন্ট তো আমরা এক্সপোর্ট হয়নি সেটি পাই না। তখন ফোর্স লোন করে পেমেন্ট হয়। ফোর্স লোন করে যখন পেমেন্ট হয় তখন কাস্টমারের পারফরমেন্স একদিকে যেমন খারাপ হয়, অন্যদিকে এই লোনের যে কস্টিং সেটিও কোম্পানির বার্ডেন হিসেবে দেখা দেয়। ফলে কোম্পানি একদিকে উইক হয়ে পড়ে, অন্যদিকে ব্যাংকেরও নন পারফর্মিং লোন বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এখানে। আমাদের রিকমেন্ডেশন, আমরা কি করলে এই অবস্থা থেকে উত্তরণ পেতে পারি তারই কয়েকটি উদাহরণ দিয়েছি এখানে। বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি has to make progress in terms of capacity of production, diversification of product including value addition by searching new markets for RMG. This will help to reward them 4% cash incentive by the government. অর্থাৎ ক্যাপাসিটি বাড়াতে হবে আমাদের ওয়ার্কারদের এবং ফ্যাক্টরির যে প্রেক্ষাপট, যে প্রোডাকশন ক্যাপাসিটি, এটিকে আমাদেরকে বাড়াতে হবে। বাড়ালে আমাদের এখানে খরচ কিছুটা কমে যাবে। ক্যাপাসিটি আমাদের বিল্ড করা দরকার। প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন দরকার। আমরা অনেক ফ্যাক্টরিতেই খুব কম মূল্যের পণ্য উৎপাদন করে থাকি। আমরা যদি ভ্যালু এডিশন করতে পারি, অর্থাৎ একটু বেশি দামের পোশাক তৈরি করতে পারি, তাহলে সেখানে প্রফিট মার্জিনটা একটু বেশি থাকবে, সেদিক দিয়ে আমরা কিছুটা সাহায্য পাবো। আর নতুন মার্কেট আমাদেরকে সার্চ করতে হবে। নতুন মার্কেট সার্চ করলে আমাদের ক্ষেত্র যেমন বাড়বে, অন্যদিকে ব্যবসায়ীরাও 4% এডিশনাল ক্যাশ ইনসেন্টিভ পাবে গভর্নমেন্টের কাছ থেকে। নিউ মার্কেট বলতে আমরা কি বুঝি? except US, Canada and European countries. আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশ বাদে বাকি সবগুলোই নিউ মার্কেটের অন্তর্ভুক্ত। সুইজারল্যান্ডে আমরা 4% ক্যাশ ইনসেন্টিভ পাই, এটাকে নিউ মার্কেট ধরা হয়। টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট ইন প্রোডাকশন শুড বি ইনশিওর্ড এন্ড ইনক্রিজড। আমাদের টেকনোলজিতে আমরা পিছিয়ে আছি, মডার্ন টেকনোলজি এখানে দিতে হবে, তাহলে প্রোডাকশন অটোমেটিক্যালি বেড়ে যাবে। এফডিআই যেটি ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এখানে এনকারেজ করতে হবে, স্পেশালি চায়না যারা রিলোকেট করতে চাচ্ছে ফ্যাক্টরি ভিয়েতনাম এবং আদার কান্ট্রিতে, আমাদেরকে ওখানে মার্কেট শেয়ার নিতে হবে যাতে আমরা ওই চান্সটা নিতে পারি। আর সরকার এখন 1% ক্যাশ ইনসেন্টিভ যেটা ঘোষণা করেছে এক্সপোর্টারদেরকে সাধারণভাবে সবাইকে দিবে, সেটিও যেন কিছুদিন কন্টিনিউ করে, সেটাও আমাদের রিকমেন্ডেশন কোভিড পিরিয়ডে। ইতিমধ্যে আমরা দেখেছি 30,000 কোটি টাকার যে ফাইন্যান্সিয়াল স্টিমুলাস প্যাকেজ আমরা সরকারের কাছ থেকে ঘোষণা করতে দেখেছি। সেই প্যাকেজ থেকে ইতিমধ্যেই কোভিড-19 এফেক্টেড যে সেমি সেক্টর 20,000 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছে। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড 12,750 কোটি টাকা দেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল স্টিমুলাস প্যাকেজ এক্সপোর্টেড গার্মেন্টসের জন্য, ইন্ডাস্ট্রির জন্য 5,000 কোটি দেওয়া হয়েছে। শিপমেন্ট ফাইন্যান্স এখানে 5,000 কোটি আছে। স্পেশাল ইনসেন্টিভ রিফাইন্যান্স স্কিম এগ্রিকালচার সেক্টরেও আছে 5,000 কোটি। রিফাইন্যান্স ফর লো ইনকাম পিপুল এখানে 3,000 কোটি। গভর্নমেন্টের বিভিন্ন
প্যাকেজ আমরা এখানে দেখেছি সরকার এগিয়ে আসছে। এপ্রিল এবং মে মাসে গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে স্যালারির জন্য। যে সকল ওয়ার্কারদের বেতন 18,000 টাকার কম তাদেরকে এই সাপোর্টটি দেওয়া হয়েছে, উপরে যারা পায় তাদেরকে দেওয়া হয়নি। এপ্রিল এবং মে মাসে আমরা যে সাপোর্ট দিয়েছি আমাদের থ্রুতে সরকার দিয়েছে, ব্যাঙ্গালোর থ্রুতে দিয়েছে। 2% সার্ভিস চার্জ অনলি পে করতে হবে কাস্টমারকে, গার্মেন্ট ব্যবসায়ীকে। তাদের কোনো ইন্টারেস্ট পে করতে হবে না, আপফ্রন্ট শুধু সার্ভিস চার্জ দিয়ে তারা এপ্রিল মে বেতন দিতে সক্ষম হয়েছে। গভর্নমেন্টে টাকা দিয়েছে আমাদেরকে। আর জুন মাসে যে 9% ইন্টারেস্ট ফান্ডের উপরে আমাদের 2% কাস্টমার বহন করে আর 7% গভর্নমেন্ট সাবসিডি দিবে। জুলাইতে আমরা যে স্যালারি দিয়েছি 9% ইন্টারেস্টে, সেখানে 4.5% কাস্টমার বহন করবে, 4.5% গভর্নমেন্ট সাপোর্ট দিবে। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইতিমধ্যেই গভর্নমেন্ট বৃদ্ধি করেছে, $3.5 বিলিয়ন থেকে $5 বিলিয়ন উন্নীত করেছে। এখানে শর্ট টার্মে ফ্যাসিলিটি আমরা দিতে পারবো, গভর্নমেন্টের ফান্ড আসছে। আউট অফ দিস প্যাকেজ দি সেন্ট্রাল ব্যাংক উইল ইনস্টিটিউট এ $600 million pre-shipment credit refinance scheme for RMG sector in Bangladesh. আমরা দেখলাম বিভিন্ন স্টিমুলাস প্যাকেজ যেগুলো আমরা স্লাইডে দিয়েছি। ন্যাশনাল ব্যাংক স্টিমুলাস প্যাকেজে 184 কোটি টাকা দিয়েছে, 35টা গার্মেন্টসকে আমরা দিয়েছি। আমাদের সাথে যে 70-72টা গার্মেন্টস আছে, 35টা গার্মেন্টসকে আমরা এই ফ্যাসিলিটি দিয়েছি, তাতে 184 কোটি টাকা স্যালারি এবং অ্যালাউন্স পে করার জন্য। আদার পসিবল ওয়ে আউট কি আছে? আমরা যে রিকমেন্ডেশন দিলাম তার বাইরেও আরো বিভিন্ন জিনিস ব্যবসায়ীরা চাচ্ছে, এই সুবিধাগুলো সরকার হয়তো কিছু কিছু বিবেচনা করবে। গভর্নমেন্ট শুড change the price of utilities and commodities every year which are directly linked with production like oil, gas, electricity. তো প্রতি বছর আমরা যে দেখি যে প্রতি বছর না হলো মাঝে মাঝে ব্যবসায়ীরা বলেন যে গ্যাসের বিল, বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে, কমার্শিয়াল গ্যাস বিল 52% বাড়ানো হয়েছে। এখানে কিছুটা কমানো যেতে পারে বা কিভাবে সাহায্য করার চিন্তা করা যেতে পারে। লিড টাইম মিনিমাইজ করার উপায় আমাদের খুঁজে বের করতে হবে। Bangladesh garment industry has to make progress in terms of quality of jobs, the value-added exports, or increase the workers' real wages, productivity increasing to reduce costing. Non-traditional market for exporters should be explored, particularly in the Middle East and Latin America. জাপান আমাদের একটা বড় বাজার, যদি আমরা আরো সেখানে করতে পারি। তো আমরা শেষের দিকে চলে আসছি, এরপরে আমরা কোশ্চেন আনসার এবং জেনারেল ডিসকাশনে যাব। The impact of COVID-19 has just started to unfold and will evolve fast. The full impact will be more visible in the next few months or beyond. In order to mitigate the impending economic and potential social crisis, it is needed to stay ahead of the curve and get ready with appropriate emergency assistance and post-crisis assistance in different forms as appropriate. Assistance to the RMG industry, which is the largest contributor to urban poverty reduction, may help other associated sectors in the supply chain and normalize the economy significantly and faster. আমরা মোটামুটি গার্মেন্টস এর বাংলাদেশ এবং বিশ্ব একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, যে সমস্যা এবং সেটি ওভারকাম করার জন্য যে পথ, সরকারের যে বিভিন্ন প্রণোদনার প্যাকেজ, সেটিও আমরা দেখলাম। এখন প্রিন্সিপাল সাহেবের কাছে চলে যাচ্ছি যে কোশ্চেন আনসার সাধারণ আলোচনা করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। প্রিন্সিপাল এনবিটিআই। থ্যাংক ইউ। ধন্যবাদ অনারেবল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইসউদ্দিন স্যার। অসাধারণ, সিম্পলি অসাধারণ। আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম বাংলাদেশের গার্মেন্টস এর কোভিড এর এফেক্ট, তার চ্যালেঞ্জ গুলো এবং সেগুলোর ওয়ে ফরওয়ার্ড গুলো এবং সমস্ত বিশ্বের প্রেক্ষাপটে স্যার যেভাবে বলতেছিলেন, আমার মনে হয় এটা আমাদের টোটাল দেশের একটা খুব ভালো আর্টিকেল। এবং আমার ভালো আমার মনে হচ্ছিল কোনো গার্মেন্টস মালিকরা শুনলে এটা খুব খুশি হতো। আমরা অবশ্য ভিডিওটা দেখে দিব। আমরা একটু স্যারের কথাগুলো আবার একটু সামারি করি। এত অসাধারণ এবং এত সুন্দর সুন্দর বিশ্লেষণ গুলো এখানে এসেছে। আমাদের তৈরি পোশাক রপ্তানি বাংলাদেশের রপ্তানি আয়ের আমাদের একদম প্রধান উৎস।
আমাদের রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক থেকে, স্যার যেটা বললেন। এবং কোভিড-19 প্যান্ডামিকে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্যে মতো বাংলাদেশও তৈরি পোশাক খাতে ব্যবসার বিপর্যয় নামে। আমাদের 26শে মার্চ কারখানাগুলো বন্ধ হয়ে যায় এবং 26শে এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কারখানাগুলো খুলতে শুরু করে। প্রথম 4 মাসে আমরা প্রায় $3.18 বিলিয়ন অর্ডার আমাদের বাতিল হয়। এবং জুলাইয়ের মধ্যে আবার আমাদের গার্মেন্টস এর এটা হচ্ছে ভি শেপের মতো, জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া অর্ডারের প্রায় $3 বিলিয়ন আমরা রপ্তানি করতে সক্ষম হই। এবং আমাদের এই গার্মেন্টস এর রিকভারিটা মোটামুটি ভি শেপের মতো। আমরা যদি স্যারের আর্টিকেল থেকে দেখি এবং কিছু স্ট্যাটিস্টিক্সও দেখি, জানুয়ারি মাসে আমাদের এক্সপোর্ট ছিল $3.62 বিলিয়ন, ফেব্রুয়ারি মাসে ছিল $3.32 বিলিয়ন, মার্চ মাসে যখন আমাদের কোভিড 8ই মার্চ আমাদের আনা করে $2.73 বিলিয়ন, এপ্রিল মাসে, মার্চ মাসে বন্ধ হয়ে যায়, আমাদের সবচেয়ে বড় এফেক্ট এপ্রিল মাসে 2.73 থেকে শার্প নেমে $0.52 বিলিয়ন এক্সপোর্ট হয়। এবং মে মাস থেকে আমরা গেইন করা শুরু করি, ভি শেপ, টোটালি ভি শেপ। মে মাস থেকে আমরা $1.46 বিলিয়ন এক্সপোর্ট করি, জুনে করি $2.71 বিলিয়ন, এবং মাশাআল্লাহ জুলাই মাসে আমরা $3.91 বিলিয়ন এক্সপোর্ট করি। এবং আমাদের 2020-এর জুলাই আমরা যে এক্সপোর্ট করি $3.91 বিলিয়ন, যেটা 2019-এর এক্সপোর্ট থেকেও বেশি। 19 এক্সপোর্ট করেছিলাম আমরা $3.88 বিলিয়ন। আমাদের ভিশেপ রিকভারির কারণগুলো স্যার সবগুলো সুন্দর করে বলেছেন, তারপর ওইটা আমরা সামারি ফর্মে স্যারের কথাগুলো যাই। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সরকারের নেওয়া খুব ক্রুশিয়াল সুন্দর পদক্ষেপ। আমাদের গভর্নমেন্ট খুব দ্রুত পদক্ষেপ নেন এবং 5,000 কোটি টাকা ওয়ার্কারদের স্যালারির জন্য, যারা এক্সপোর্ট ও ইন্ডাস্ট্রির ওয়ার্কার, তাদের ব্যবস্থা করেন। আরো প্রিশিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সের জন্য আরো 5,000 কোটি টাকা দেন। আর ইডিএফ ফান্ড এনহান্সমেন্ট করে 12,750 কোটি টাকা। এর বাইরে 30,000 20,000 কোটি টাকা আমাদের আছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের জন্য ঘোষণা করা। দ্বিতীয় কারণ হচ্ছে, মানে আমরা কি কারণে এত দ্রুত আবার হিসেবে যাচ্ছি এবং আমরা কেন স্বপ্ন দেখছি আবার নতুন করে, আমরা ঋতু গৌরব ফিরে পাওয়ার স্বপ্নটা আমাদের বুকে কেন এত বাঁধছি আমরা। লো মিনিমাম ওয়েজেস, আমাদের বিশ্বে ইথিওপিয়ার পরেই আমাদের ওয়েজেস গার্মেন্টস এর মাত্র $95 পার মান্থ, যেখানে আমাদের যে কম্পিটিটর ভিয়েতনাম, যারা আমাকে 19-20-এ ছাড়িয়ে গেছে, তাদের প্রাইস হচ্ছে $180। মানে ভিয়েতনামের অলমোস্ট অর্ধেক আমাদের। চায়নার হচ্ছে $326 এবং ইন্দোনেশিয়ার হচ্ছে $280 পার মান্থ। তা লো মিনিমাম ওয়েজ আমাদের, এটাও আমাদের একটা কম শ্রম মজুরি, এটা আমাদের একটা স্টেইন। আর একটা হচ্ছে আমাদের উই হ্যাভ অ্যাকর্ড অ্যালায়েন্স, এবং আপনারা সবাই জানেন যে বিশ্বের সেরা 10টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে 7টি বাংলাদেশ। এবং বাংলাদেশে আমাদের উই হ্যাভ আরএমজি স্টেবিলিটি কাউন্সিল আরএসসি এবং রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল আরসিসি ফর দ্য সেফটি অফ ওয়ার্কার। এবং বাংলাদেশ এমপ্লয়িরা হচ্ছে সেফটি পজিশনে গার্মেন্টস সেক্টরে বিশ্বের নাম্বার 1। আমাদের শ্রমিকরা কাজে আগ্রহী। অন্যান্য দেশে প্রাণের এমডি বলতেছিল যে অন্যান্য দেশে, ইন্ডিয়াতে অন্য শ্রমিকরা আসতেছে না ভয়ে, কিন্তু আমাদের শ্রমিকরা বাঁধ ভাঙার মতো, জোয়ারের মতো কাজে আগ্রহী এবং দক্ষ। এইটা আমাদের বড় একটা সম্পদ এবং আমাদের এই ভিশেপ রিকভারি একটা বড় কারণ। তারপরও 2019-20 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনাম বাংলাদেশকে ছাড়িয়ে যায়, যার কারণ, এবং 2019-20-এ বাংলাদেশ এক্সপোর্ট করে $27.95 বিলিয়ন, সেখানে ভিয়েতনাম করে $30.94 বিলিয়ন। এর কারণ হচ্ছে, এক, স্যার সবগুলো বলেছেন, আমি একটু জাস্ট সামারি করি বোঝার, আমাদের আরো একটু ব্রেন স্টর্মিং এর জন্য। এবং যুক্তরাষ্ট্র এবং চায়নার যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনের বড় বড় পোশাক কারখানাগুলো ভিয়েতনামে বিনিয়োগ শুরু করে, এবং ভিয়েতনামের বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরি 60% ওনার হচ্ছে চাইনিজ। আর এফিসিয়েন্টলি হ্যান্ডলিং কোভিড, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পৃথিবীর সেরা 5টি দেশ যারা কোভিড-19 প্যান্ডামিক এফিসিয়েন্টলি হ্যান্ডেল করেছে, তাদের মধ্যে ভিয়েতনাম একটি। আজ পর্যন্ত, গতকালকে পর্যন্ত ভিয়েতনামে কোভিড এর কারণে মারা গেছে মাত্র 26 জন, যেখানে আমাদের 3,740 জন মারা গেছে। কোভিডে শনাক্ত হয়েছে ভিয়েতনামে মাত্র 989 জন, যেখানে আমাদের প্রায় 3 লাখ লোক শনাক্ত হয়েছে। আর একটা কারণ হচ্ছে ক্লোজার টু চায়না। ভিয়েতনাম ইজ ভেরি ক্লোজার, আপনারা জানেন ল্যান্ড বর্ডার, ট্রান্সশিপমেন্ট দরকার পড়ে না। আরো একটা কারণ লিড টাইম,
ওরা যেহেতু চায়নার কাছে এবং ওদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আমাদের চেয়ে অনেক ভালো, ওদের লিড টাইম অনেক বেটার। আমাদের যেখানে লিড টাইম গার্মেন্টস অর্ডার পাওয়ার থেকে শিপমেন্ট পর্যন্ত 90 থেকে 120 দিন পরে লাগে, সেখানে ভিয়েতনামের লাগে মাত্র 50 থেকে 60 দিন। তা আমাদের যে কারণে ভিয়েতনাম আগানো, সেগুলো আমাদের যতগুলো মিটিগেট করা যায় সেগুলো আমরা মিটিগেট করবো। এই ওয়ে ফরওয়ার্ড গুলো কি কি আমাদের, স্যার সবগুলো সুন্দর সুন্দর বললেন। তারপর আমরা একটু সামারি করি। স্যার বারবার চাইনিজ ইনভেস্টমেন্টের কথা বলেছেন, আমরা অবশ্যই চাইনিজ ইনভেস্টমেন্টকে ওয়েলকাম জানাই, তবে স্পেশালি টেক্সটাইল এবং ডাইং স্ক্যাম সেক্টরে। আমাদের ডাইস কেমিক্যাল ইন্ডাস্ট্রি খুব কম, ডাইস কেমিক্যালের অধিকাংশই আমাদের ইম্পোর্ট করতে হয় এবং কোভিড প্যান্ডেমিকের কারণে আমাদের সাপ্লাই চেইন স্যার বলতেছিলেন ডিসরাপ্টেড হয় এবং আমরা ক্ষতিগ্রস্ত হয় ফেব্রুয়ারি মাসে। আমাদের ডাইস কেম এবং টেক্সটাইল, আমরা ডেনিমে কিন্তু বিশ্বের নাম্বার 1। হ্যাঁ, ডেনিম আবার ওদের হয় না, কারণ ওয়াশিং এ পানি নষ্ট অনেক ঝামেলা আছে। কিন্তু টেক্সটাইলের অন্য সেক্টরে আমাদের ফেব্রিক্স ইম্পোর্ট করতে হয় চায়না থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমরা চাইনিজ ইনভেস্টমেন্ট চাই, তবে লোয়ার এন্ডের চেয়ে আপার এন্ডে বেশি চাই। হ্যাঁ, আমরা টেক্সটাইলে বেশি চাই, ডাইস কেমে বেশি চাই। আর আমরা লিড টাইম কমানোর ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। ইজ অফ ডুইং বিজনেস, আজকে সকালে আমার এক বন্ধু গার্মেন্টস মালিক, তার সাথে কথা বলতেছিলাম, সে বলতেছিল ইজ অফ ডুইং বিজনেস আমাদের অনেক হাই। আমাদের রেড টেপ, লাল ফিতার দৌড়ত্ব অনেক বেশি, যেগুলো একটু কমানো যাওয়ার দরকার। আমাদের বন্দরের সক্ষমতা বাড়ানো দরকার এবং লাক্সারি আইটেমে, হাই এন্ড আইটেমে আমাদের নতুন মার্কেট খোঁজা। ডাইস কেম এবং টেক্সটাইলে বিনিয়োগ বাড়ানো, যাতে করে আমরা ফেব্রিক্স এবং ডাইস কেম আমরা লোকাল সোর্স থেকে সংগ্রহ করতে পারি সম্পূর্ণটাই। আমাদের মেশিনারি গুলো আপডেট করা, যাতে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ে, কস্ট কমে এবং মিডল ইস্ট, জাপান, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা, কানাডায় আমাদের এক্সপোর্ট গুলো বাড়ানো। এই ওয়ার্ড গুলো স্যারকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে এত বিশ্লেষণধর্মী একটা সেশন ন্যাশনাল ব্যাংকের একজন স্পিকার দিয়েছেন, এটা আমার জন্য অনেক গর্ব। খুব ধন্যবাদ স্যারকে। এবার র মেটেরিয়ালস আন্ডার ব্যাক টু ব্যাক এলসি কোশ্চেন করছেন নুরি হাসনা। We import raw materials under back-to-back LC against export contract. What precaution should we take to ensure genuineness of this contract? স্যার আপনি উত্তর দেবেন? হ্যাঁ, আনমিউট করছি স্যার। শোনা যাচ্ছে আমাকে? জি, তো ধন্যবাদ নুরিকে যে প্রশ্ন করেছে। আসলে সকল বায়ারের জন্য আমরা কন্ট্রাক্ট উন্মুক্ত করি না। যে সকল বায়ারের বা ক্রেতার যথেষ্ট সুনাম আছে বাজারে, টেস্টেড কাস্টমার, তাদের জন্যই আমরা কন্ট্রাক্টটাকে অ্যালাউ করি। তো তাহলে টেস্টেড কাস্টমার কারা, কিভাবে বুঝবো? তাদের ক্রেডিট রিপোর্ট নিব। ক্রেডিট রিপোর্ট নিলে বুঝতে পারবো যে তার গুডউইল কি আছে কি নাই। বাংলাদেশেও এই ধরনের ক্রেতার সাথে আর কারা কারা কাজ করতেছে, তাদের এক্সপিরিয়েন্স কেমন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আমরা নিব। এবার আসেন যে জেনুইননেস অফ কন্ট্রাক্ট বোঝাটা, এটা আসলে খুবই জটিল বিষয়, যে আপনি কন্ট্রাক্টটা কিভাবে জেনুইন হিসেবে প্রমাণ করবেন। কারণ ওনারা তো পিও হিসাবে, পার্সেজ অর্ডার হিসাবে এত কন্ট্রাক্ট ইস্যু করেন যে আপনি মেইল করে এদের কাছ থেকে এই ভেরিফিকেশন পাবেন বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে গার্মেন্টস যে বায়ারের সাথে কাজ করবে তার গুডউইলটাকে আপনার আমলে আনতে হবে, ক্রেডিট রিপোর্ট এবং বাংলাদেশে এক্সপিরিয়েন্স কি অন্য গার্মেন্টস মালিকদের এই বায়ার সম্পর্কে, সেভাবে আপনাকে নিতে হবে। একসময় H&M তারা HSBC ব্যাংক থেকে কন্ট্রাক্টের সিগনেচার ভেরিফাই করে দিত আমাদেরকে, আমরা পাঠালেই সিগনেচার করতো, কিন্তু এখন আর সেই কালচারে তারা নাই। এখন কোনো ফরেন ব্যাংকই এই কন্ট্রাক্ট ভেরিফাই করে দেয় না। আপনি মেইলে ট্রাই করে দেখতে পারেন, খুব বেশি সফল হবে বলে মনে হয় না। একটাই পথ আছে, আপনি যদি টেস্টেড কাস্টমারের কন্ট্রাক্ট নিতে পারেন, যেটা পরবর্তীতে এলসি অথবা টিটি দিয়ে রিপ্লেস হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অনেক সুন্দরভাবে বললেন। আসলে সব কথার মুদ্রা কথা হচ্ছে আপনি যার সাথে ব্যবসা করেন সে মানুষটা কেমন। আপনার ক্লায়েন্টের ক্রেডিট ওয়ার্থিনেস নেবেন এবং আপনার যে কন্ট্রাক্ট ইস্যু করেছেন তার ক্রেডিট ওয়ার্থিনেস কেমন, তার ক্রেডিট রেটিং কেমন, তার এক্সপিরিয়েন্স কেমন, তার ব্র্যান্ডিং কেমন, তার ইমেজ কেমন, এটা যাচাই করবেন। যেন হলমার্ক যেটা করতো, হাজার হাজার কন্ট্রাক্ট ইস্যু করতো, কন্ট্রাক্ট ইস্যু করে প্রচুর পিছিয়ে নিত, পরে কন্ট্রাক্টগুলো এক্সিকিউট হতো। তো আগে আপনার যে ক্লায়েন্ট তার ক্রেডিট ওয়ার্থিনেস এবং আপনার কন্ট্রাক্ট যিনি ইস্যু করেছেন তার পারফরমেন্স কেমন, তার ক্রেডিট ওয়ার্থিনেস কেমন, সেইটা। মানুষ যদি ঠিক থাকে সবকিছু ঠিক থাকবে, কিন্তু ক্লায়েন্ট যদি খারাপ হয় তাহলে সেটা রক্ষা অনেক কঠিন। এবং সেক্ষেত্রেই আমাদের দরকার ডিউ ডিলিজেন্স।
আপনারা প্রচুর ভিজিট করবেন গার্মেন্টস ফাইন্যান্স এবং যে কোনো ফাইন্যান্সের ক্ষেত্রে ভিজিটটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং বড় বড় গ্রুপ ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করি না, তারা করে কি অনেক সময় ভরকেই দেয়, এমন আয়োজন দেখে মনে হয় যেন বিশ্বে সবকিছু তারা তৈরি করে। কিন্তু আপনি যদি ইন্টিগ্রেশন করেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাদের টোটাল লোন কত, সেই লোনের ইন্টারেস্ট কত আসে, তার টোটাল সেলস কত, ওই সেলস থেকে প্রফিট আসে কিনা, সে ডেট সার্ভিস কভারেজ করতে পারে কিনা, এই বিষয়গুলো আপনারা ইন্টিগ্রেশন করবেন, তখন অনেক বিপদ থেকে আমরা বাঁচবো। আমরা হলমার্কস, অ্যানেক্স, এই জাতীয় জটিলতা যেগুলো হয় সেগুলো থেকে অবশ্যই বাঁচবো। এবং সবচেয়ে বেশি দরকার আমাদের ডিউ ডিলিজেন্স। ধন্যবাদ কোশ্চেন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর কেউ যদি কথা বলেন হ্যান্ড রেজ করবেন। একজন এটা ব্লক চেনে কথা বলেছে, মশিউর রহমান। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, as blockchain, মশিউর রহমান রংপুর থেকে, as blockchain has been introduced in our country, is it possible to enter this new channel as NBL? আমি হ্যাঁ রোহিত স্যারকে আনমিউট করছি। স্যার প্রশ্ন কে করেছে? মশিউর রহমান না? ধন্যবাদ মশিউর রহমানকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে ব্লকচেইন সিস্টেমটা তো বাংলাদেশে একেবারেই নতুন, এখনো ইন্ট্রোডিউস হয় নাই বললেই চলে। এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কেবল একটি দিয়ে শুরু করলো মাত্র, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলো করছে এটা। তো যেহেতু বিষয়টি নতুন, এজন্য আমি চেষ্টা করবো একটু বুঝিয়ে দেওয়া যায় সুন্দরভাবে। এটি করা হয়, আপনি যেমন সুইফটের মাধ্যমে এলসি পাস করেন, টেকনোলজি বেস, টেস্টেড বেস, তো এই ব্লকচেইন এলসিটা করা হয় ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজির মাধ্যমে। এটি একটি ভিন্ন টেকনোলজি, যেটি হচ্ছে ডিজিটাল অ্যাপ ভিত্তিক টেকনোলজি, যে টেকনোলজিতে 7টি ধাপ থাকবে। ধাপগুলো শুরু হবে পিআই ইস্যু দিয়ে। আপনি সবাই এখানে ডিজিটাল ফরম্যাটে একই সাথে লাইভে দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। বর্তমান সময়ে কি হয়, আমি পিআই পাই, এলসি পাঠাই, আবার ডিসক্রিপেন্সি আসে, বিভিন্ন বিষয়গুলো আপনার অবগত। এই ক্ষেত্রে সবাই আমরা ডিজিটাল অ্যাপসে লাইভে থাকবো, ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেম, সবাই আমরা দেখবো কে কে হচ্ছে। শুরুটা এভাবে হবে যে আমি একটা পিআই পেলাম, পিআইটা যখনই আমার কাছে ওই গার্মেন্টস মালিক সাবমিট করবে, সে অনলাইনে সাবমিট করবে, আমি আমার ডিজিটাল লেজারে দেখতে পারবো যে গার্মেন্টস মালিক একটা এলসি পিআই সাবমিট করেছে। এই পিআইতে, এই প্রাইসে, এই বায়ারের কাছ থেকে আমি যদি এলসি খুলতে রাজি থাকি, দেন আমি ওকে করব। ওকে, আমি ওকে করলে সেটি সাথে সাথে চলে যাবে সাপ্লায়ার যে তার কাছে, যে সে এটিকে কাস্টমার আমার যিনি, তিনি তার লেজারে পোস্টিং দিলেই আমি আমার লেজারে দেখতে পাচ্ছি লাইভে যে আমার নিকট সে এলসি দরখাস্ত পাঠিয়ে দিয়েছে, সে এটি করতে চায় এলসিটি। আমি এলসিটি দেখলাম যে হ্যাঁ যে পিআই দিয়েছে, যে প্রাইস দিয়েছে, যে দেশ থেকে আনবে, আমার জন্য সব ওকে আছে। আমি আবার যখন ওকে করলাম, প্রসেসিং অ্যাপ্রুভাল দিলেই এটি চলে যাবে সাপ্লায়ারের কাছে। সাপ্লায়ার এটিকে আবার যখন এই টার্মস অ্যান্ড কন্ডিশন যা দিয়েছিল সেটা যদি এখন সঠিক থাকে, সে এটা শিপমেন্ট যে ডকুমেন্টেশন তৈরি করে আবার সে আমার কাছে অনলাইনে সাবমিট করবে, সেম অ্যাপসে ওই ডিজিটাল ডিস্ট্রিবিউট ফরম্যাটে এসে সাবমিট করে দিবে। ওই ডকুমেন্টস আমার নিকট আসবে, আমি দেখবো, বুঝবো, ডিসক্রিপেন্সি আছে কিনা যাচাই বাছাই করবো, এবং আমি এটি ফরওয়ার্ড করে দিব আমার কাস্টমারের কাছে যে এই ডকুমেন্টসটা আমি পেয়েছি। তিনি যদি এটাকে অ্যাকসেপ্ট করে আমার নিকট পাঠান, সবই কিন্তু সবাই দেখতে পারবে। এখানে যে ব্যাংক, আমি আমার যে গার্মেন্টস যাকে হ্যান্ডেল করি, যে সাপ্লায়ারের যে ব্যাংক, সবাই কিন্তু আমরা লাইভে আছি, সবাই বুঝতে পারছি ডিজিটাল ডিস্ট্রিবিউশন ফরমেশনটা কি হচ্ছে, কি কি মন্তব্য করছে। লুকোচুরির কিছু না, এখানে ওপেন দুনিয়া। তো ও যখন আবার বলবে, ও অ্যাপ্রুভাল দিয়ে দিবে যে হ্যাঁ যে ডকুমেন্টস আসছে এটা সে রাজি আছে, দেন আমি আবার ওটাকে অ্যাকসেপ্ট যদি করি অ্যাজ এ ব্যাংকার, দেন আমি ওটাকে অ্যাপ্রুভাল দিব। আমি অ্যাপ্রুভাল দিলেই এটি চলে যাচ্ছে, আমি যে ব্যাংকে মাধ্যমে অ্যাকসেপ্টেন্স দিব, যেখানে পেমেন্ট করব, সেই পেই ব্যাংকের কাছে চলে যাবে, এটা নিউশিটিং ব্যাংকের কাছে চলে যাবে। এই ফরম্যাটে ইন্টারন্যাশনাল করা হয়। এটি আমার মনে হয় সামনে খুবই জনপ্রিয় হবে, কারণ লুকোচুরি করে তো আপনি কি করবেন, সবই তো আপনার আমার কাছে ওপেন আছে, সবই একই স্কুলে পড়াশোনা করে, একই কলেজে, একই বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট দ্বারা আমি মনে করি। ফলে ওপেন দুনিয়াতে এখানে লিড টাইম কমানোর জন্য একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি, আর জিনিসটাও ট্রান্সপারেন্ট থাকবে। মশিউর, বোঝা গেছে বিষয়টা? ধন্যবাদ। ধন্যবাদ রোহিত স্যারকে অসম্ভব সুন্দরভাবে ব্লকচেইনটা বোঝানোর জন্য, এবং মশিউরকে ধন্যবাদ এইরকম একটা রিলিভেন্ট প্রশ্ন করার জন্য। আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি হাটহাজারী ব্রাঞ্চ চিটাগাং থেকে। Dear sir, I would like to know that the importer did not pay their proceeds
at the right time. So our exporter did not get the proceed accordingly. But we have to honor the back-to-back LC payment through forced loan. In this regard, customer incurred huge losses. I would like to know, as the whole world affected by COVID-19, very few countries, হোসেন আক্তার স্যার, স্যার আপনাকে রেফার করেছি, কারণ সে এটা নিয়ে কাজ করেছে, ADP পেমেন্ট নিয়ে। Very few countries executed their order in time. In this regard, Bangladesh Bank, in this regard, Bangladesh Bank or other organization can do anything for dealing the payment of back-to-back LC by creating forced loan. আমি কোশ্চেনটা হোসেন আক্তার স্যারকে দিচ্ছি। না 16 তারিখে করেছে স্যার, হোসেন আক্তার স্যার। আচ্ছা, মজার কথা হলো বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা বলেছিল যে যেটা ম্যাচুরিটি ছিল 180 ডেজ 368 এক্সটেনশন করতে পারেন। বাট আমি যদি এক্সটেনশন করতে যাই, আমি তো বলেছি এভরি কন্ট্রাক্ট দুইজনকে সহমত হতে হবে। আমি আমার দেশ থেকে এক্সটেনশন করতে চাই, কিন্তু যে আমার টাকাটা পাবে, যে ব্যাংক বা যে পার্টি, সে তো আমারটা যদি গ্রহণ না করে যে আমি এক্সটেনশন করবো না, আমার বাংলাদেশ ব্যাংকের তো কোনো ক্ষমতা নেই তাকে জোর করার, তাই না? সেক্ষেত্রে তো আমাকে পেমেন্ট না করার কোনো উপায় নাই। আর এই যে গার্মেন্টস গুলো সাফার করছে, এই জন্যই তো প্রণোদনা, এই জন্যই তো এত রকম প্রণোদনা সরকার দিচ্ছে। তারপরেও যদি পেমেন্ট না দেই, আমার তো কাপড় বাংলাদেশে এসেছে, আমি এক্সপোর্ট করতে পারিনি, তা আমাকে তো পয়সা দিতেই হবে, তাই না? এখানে তো না দেওয়ার কোনো উপায় নাই। বাংলাদেশ দিয়েছে আমাদেরকে, বলেছে যে ইউ অ্যাপ্লাই ফর এক্সটেনশন। তা সেই যে সার্কুলারটা, সেটা তো বিদেশের ব্যাংক, শেখ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কমার্স ব্যাংক, জেপি মর্গান চেজ ব্যাংক, তাদের কাছে গৃহীত না হলে, তাদের কাস্টমার যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে তো আমার কিছু করার নাই, একতরফা তো আমি করতে পারবো না, তাই না? বোঝা গেছে অ্যান্সার? থ্যাংক ইউ। আমি একটু স্যার, অনেক ধন্যবাদ। স্যার যেটা বললেন সেটা বললেন ইউসিবি 600 আর্টিকেল 10, এখানে মেইন পার্টি এলসি অ্যামেন্ডমেন্ট কিংবা ক্যান্সেলের ক্ষেত্রে দুটা, একটা হলো বেনিফিশিয়ারি এবং ইস্যুইং ব্যাংক। আর আর্টিকেল 16 এবং 14 অনুযায়ী ডিসক্রিমিনেন্সি জানাতে হবে উইদিন 5 ডেজ। যার ফলে আমাদের এন্ডে যেটা হয়, একটা ডকুমেন্ট আসতে পরে আমরা 5 দিন পাই। এই 5 দিনের মধ্যে আপনি আইদার ডিসক্রিমিনেন্সি দিবেন অথবা পেমেন্ট দিবেন, অথবা আর্টিকেল 10 অনুযায়ী বেনিফিশিয়ারি এবং ইস্যুইং ব্যাংক যদি এগ্রিমেন্টে রাজি হয়, পেমেন্ট এক্সটেনশন করতে পারেন। কিন্তু আফটার 5 ডেজ আপনার আনসেটেল পেমেন্ট রাখার কোনো স্কোপ নাই। 5 দিনের মধ্যে যদি আপনি পারেন এটা সেটেলমেন্ট করতে ও সব পক্ষে, কিন্তু আফটার 5 ডেজ এর পরে আমাদের এই জাতীয় কোনো স্কোপ নাই। আমি রোহিত স্যারও কথা বলবেন, রোহিত স্যারকে। হোসেন আক্তার সাহেব চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। এর সাথে আমি একটা অ্যাড করব, সেটি হচ্ছে প্রশ্নকর্তার উদ্দেশ্যে, সরকার কিন্তু, বাংলাদেশ ব্যাংক কিন্তু 120 দিনের পরেও যদি ব্যাক টু ব্যাক এলসি পেমেন্ট করতে হয়, যে ক্ষেত্রে আমার ফরেন পেমেন্ট আসে নাই, আরো 2 মাসের জন্য আমি ইডিএফ ফ্যাসিলিটি নিতে পারি। 2 মাস কিন্তু আমার একটা গ্রেস পিরিয়ড আছে, যে আমার ফান্ডটা ইউজ হবে না, আমার ফোর্স লোনটা হবে না। 2 মাস আমি বাংলাদেশ ব্যাংক থেকে ইডিএফ ফান্ড এনে এই পেমেন্টটা করতে পারি। এটি একটা এডিশন আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ প্রশ্নকর্তাকে। এটা ব্রেন স্টর্মিং এবং আমার ধারণা খুবই দরকারি, এবং 16 তারিখের এইটার উপর আমাদের একটা বড় সেশন হোসেন আক্তার স্যার নিয়েছেন। ধন্যবাদ প্রশ্নকর্তাকে এবং যারা উত্তর দিয়েছেন স্যার, অনারেবল স্যারদেরকে।